এই বিষয়টা নিয়ে প্রশ্ন উত্থাপন করেছি যে এখানে যে তদন্ত প্রতিবেদন বা যে ফর্মাল চার্জ এসেছে, ফর্মাল চার্জের যে ঘটনার বিবরণ এসেছে, এটা পুরোপুরি ওয়ান সাইডেড। জুলাই আগস্টে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে তার একটা দিক তাও প্রসিকিউশন নিজেদের মন গড়া ভাবে এখানে উপস্থাপন করেছে। সেখানকার সার্বিক পরিস্থিতি, ওই সময় কি পরিস্থিতি ছিল সেটা এখানে প্রসিকিউশন আনেনি। সেখানে যে সহিংসতাগুলো হয়েছে একদম জুলাইয়ের মাঝামাঝি থেকে 5ই আগস্ট পর্যন্ত এবং তার পরবর্তী সময়ে, সেগুলোর ব্যাপারে প্রসিকিউশনের অভিযোগপত্রে একটি শব্দ, একটি লাইনও নেই। ঘটনাগুলো কি তাহলে ঘটেনি? জাতিসংঘের প্রতিবেদনে কিন্তু অনেকগুলো ঘটনা এখানে এসেছে। আপনি যেমনটি বলছেন নরসিংদীর জেলখানায় আক্রমণ করে 800 বন্দীকে ছাড়িয়ে নেওয়া, যার মধ্যে 9 জন চিহ্নিত জঙ্গি ছিলেন। তারপরে বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় হামলা, বিভিন্ন নিউজ চ্যানেলে, বিভিন্ন মিডিয়া হাউসে হামলা, এটা আগস্টের 1, 2, 3 তারিখে ওই সময় হয়েছে। এই ঘটনাগুলো কিন্তু জাতিসংঘের প্রতিবেদনে এসেছে। এবং 19শে জুলাই যাত্রাবাড়ি রায়েরবাগে 2 জন পুলিশকে পিটিয়ে মেরে তাদেরকে ওভারব্রিজের সাথে ঝুলিয়ে রাখা, এই বিষয়গুলো জাতিসংঘের প্রতিবেদনে এসেছে। কিন্তু ঘটনার এই দিকগুলো প্রসিকিউশন আনেনি। যেখানে সহিংসতা হয়েছে, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তাদের সংঘর্ষ হয়েছে, সেটা কেন হয়েছে, পেছনের কারণটা কি, এগুলো তদন্তকারী কর্মকর্তা এগুলোর বিষয়ে কোনো তদন্তই করেনি। আমরা প্রশ্ন করেছিলাম তাকে, কিন্তু তিনি এই ঘটনাগুলো ঘটনাস্থলগুলোতেও যাননি, ঘটনাগুলোর বিষয়ে তদন্ত করেননি। সেখানে চিহ্নিত কিছু রাজনৈতিক গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী, তারা এই আন্দোলনকে ব্যবহার করে বিভিন্ন নাশকতা করেছে এবং এগুলো আমরা ডকুমেন্টে ট্রাইব্যুনালে আমরা প্রমাণ করেছি। পরবর্তীতে এই বিষয়গুলো গণমাধ্যমে এসেছে, বিভিন্ন গণমাধ্যমে এসেছে। একটি রাজনৈতিক দলের সরাসরি সম্পৃক্ততা, এটা বিবিসির একটি রিপোর্টে এসেছে। সেখানে সেই দলটির নায়েবে আমির তিনি স্পষ্ট বলেছেন এই আন্দোলনে তারা পরিচয় গোপন করে তাদের দল এবং তাদের ছাত্র সংগঠন অংশগ্রহণ করেছে এবং তারা খুব সতর্ক ছিলেন, কৌশলী ছিলেন যেন তাদের পরিচয়টা প্রকাশ না পায়। এটা 30শে জুলাই 2025 সালে বিবিসি বাংলায় এটা একটা রিপোর্ট হয়েছে। সুতরাং হাসানুল হক ইনু তখন তার টেলিভিশন ইন্টারভিউতে যে বক্তব্য দিয়েছেন সেটা ফ্যাকচুয়ালি কারেক্ট ছিল, সেটাই কিন্তু পরবর্তীতে প্রমাণ হয়েছে। ব্যারিস্টার সিফাত মাহমুদ, এই যে হাসানুল হক ইনুর রায়টা হয়ে যাচ্ছে, মানে কুষ্টিয়ায় 6টি হত্যাকাণ্ড তিনি ঘটিয়েছেন, সেটা একটা তার বিরুদ্ধে প্রধান অভিযোগ। কিন্তু সে সময় তো 2024-এর জানুয়ারির নির্বাচনে তো হাসানুল হক ইনু এমপি নির্বাচিত হতে পারেন নাই, আর তখন তো তিনি আর শেখ হাসিনার মন্ত্রীও নাই, কিন্তু তিনি 6টি হত্যাকাণ্ড ঘটিয়েছেন ঢাকায় বসে এবং শেখ হাসিনাকে উস্কানি দিয়েছেন এবং মানে এছাড়াও হেলিকপ্টার, ড্রোন, নানা কিছু ব্যবহার করতে তিনি উস্কানি দিয়েছেন। এসব অভিযোগও তার বিরুদ্ধে আছে। অভিযোগগুলো কি প্রমাণ করা গেছে হাসানুল হক ইনুর বিরুদ্ধে, নাকি যেমনটা অনেকেই বলছেন যে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের যখন এই ট্রাইব্যুনালে বিচার হয়েছিল 2013-14 সালে, তখন হাসানুল হক ইনু তথ্যমন্ত্রী থাকা এবং সংবাদ মাধ্যমে ক্রমাগতভাবে প্রতিক্রিয়া জানানোই তার এই ফাঁসির রায় হতে যাওয়ার পেছনে একটা ভূমিকা রাখছে। ফাঁসির রায় হচ্ছে তাহলে আপনার মক্কেলের? ফাঁসির রায় হচ্ছে কিনা সেটা তো আসলে রায় ঘোষণার আগে বলা কঠিন, আমরা তো সেটা আগে থেকে ধরে নিতে পারি না। কিন্তু এই মামলায় প্রসিকিউশন যে অভিযোগ এখানে এনেছে এবং এই অভিযোগ প্রমাণের জন্য তারা যে সমস্ত তথ্যপত্র এখানে হাজির করেছে, এটার ভিত্তিতে শুধু একজন আইনজীবী হিসেবে না, আইনজীবী হিসেবে আমি তো চাইবই, আমি তো বলবোই যে আমার মক্কেল তিনি খালাস পাবেন। কিন্তু এই মামলায় প্রসিকিউশন যে সমস্ত তথ্যপত্র এখানে হাজির করেছে তার ভিত্তিতে এটা যে কোনো রিজনেবল মানুষই এটা বলবেন যে এই মামলায় হাসানুল হক ইনুকে অভিযুক্ত করার মতো বিন্দু মাত্র কোনো উপাদান এখানে নেই। সুতরাং সেখানে ফাঁসি তো দূরের কথা, আমরা তার খালাস আশা করি। এখন বাকিটা আদালতের সিদ্ধান্ত। মানে উনাকে একা অভিযুক্ত করা হলো কেন এই মামলায়? মানে কুষ্টিয়ায় উনি যদি সেখানকার পুলিশ সুপারকে নির্দেশনা দিয়ে থাকেন এবং পুলিশ সুপার সাথে সাথে গুলি চালাতে থাকেন আর 6 জন নিহত হয়ে যান, তাহলে হাসানুল হক ইনু একা দোষী কেন? কারা গুলি করেছেন সেগুলো কি চিহ্নিত করা হয়েছে? বা সেই পুলিশ সুপারকে কেন এই মামলায় দোষী করা হলো না? মানে আপনি যদি একটু মামলাটার বিস্তারিত বলেন। আর যে 6 জনকে নিহত বলা হচ্ছে সে 6 জন কি আসলেই জুলাইয়ের
ওই সময়টাতেই নিহত হয়েছিলেন? কারণ অনেক ক্ষেত্রেই তো আমরা দেখি যে যারা মামলা করেছেন, যাদের নামে মামলা করা হয়েছে, দেখা যাচ্ছে যে তারা সে সময়ে মৃত নন বলে তাদের পরিবাররাই অনেক ক্ষেত্রে দাবি করছেন। হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগগুলো এবং যা যা প্রমাণাদি হাজির করেছেন তদন্তকারী কর্তৃপক্ষ, সেখানে হিসাব মিলেছে কিনা? এখানে হাসানুল হক ইনুর বিরুদ্ধে মোট 8টি অভিযোগ আনা হয়েছে। তার মধ্যে কুষ্টিয়ার 6টি হত্যাকাণ্ড এটি একটি অভিযোগ, 8 নম্বর অভিযোগ। 8 নম্বর অভিযোগে 6টা কাউন্ট, তার মধ্যে এই কুষ্টিয়ার 6টি ঘটনা। কুষ্টিয়ার 6টি ঘটনা দিয়ে যদি শুরু করি, এই ঘটনায় যারা নিহত হয়েছেন তারা, তাদের পরিবারের সদস্যরা এবং একটি মামলায় তাদের একজন পরিচিত ব্যক্তি, তারা কুষ্টিয়া সদর থানায় 5টি এফআইআর করেছেন, মামলা করেছেন, এবং আরেকজন ভিকটিমের পরিবারের পক্ষ থেকে কুষ্টিয়া আদালতে সিআর মামলা একটি করা হয়েছে, যেটা পিবিআই কে তদন্তের নির্দেশ দিয়েছিলেন ওখানকার আদালত। এই 6টি মামলায় ঘটনার যে বিবরণ দেওয়া হয়েছে এবং যে সমস্ত আসামিদের নাম উল্লেখ করা হয়েছে, সেখানে কোথাও হাসানুল হক ইনু বা জাসদের কারো নাম উল্লেখ করা হয়নি। এবং সেখানে ঘটনার যে বিবরণ, সেই বিবরণ এবং এই ট্রাইব্যুনালের প্রসিকিউশন ঘটনার যে বিবরণ দিয়েছে, এর মধ্যে বেশ তারতম্য রয়েছে, বেশ গরমিল এখানে আমরা পেয়েছি। এবং আমরা এই মামলার ইনভেস্টিগেশন অফিসারকে তার জেরায় প্রশ্ন করেছিলাম, তিনি এই মামলাগুলোর বিষয়ে জানেন কিনা বা তদন্ত করেছেন কিনা। তিনি সোজাসাপটা উত্তর দিয়েছেন, এই মামলাগুলোর বিষয়ে তার কোনো ধারণা নেই। অথচ তিনি আবার বলেছেন তিনি কুষ্টিয়া সদর থানা ভিজিট করেছেন তদন্তের সময়, মামলাগুলো কুষ্টিয়া সদর থানায় হয়েছে। তাহলে উনি যদি সদর থানা ভিজিট করে থাকেন, ওই সময় এই ঘটনাগুলো নিয়ে কি কি মামলা হয়েছে, কেউ কোনো অভিযোগ করেছেন কিনা, এগুলো তার জানার কথা। কিন্তু তিনি বললেন এই মামলা সম্পর্কে তার কোনো ধারণাই নেই। তার মানে এই মামলার, এই ট্রাইব্যুনালের যে মামলা, এই মামলার যে তদন্ত, এই তদন্তটাকে আমরা বলছি একটা পারফাংশন ইনভেস্টিগেশন, তদন্তটাই ত্রুটিপূর্ণ এবং এখানে কোনো তদন্ত আদৌ হয়নি এই বিষয়ে। এবং আরেকটা ইন্টারেস্টিং ঘটনা আপনাকে বলি, এই যে 6 জনের যে হত্যাকাণ্ডের যে বিষয়টা আছে, কুষ্টিয়ার এই ঘটনা নিয়ে ট্রাইব্যুনালে আরেকটি মামলা চলছে। সেই মামলার আসামি আওয়ামী লীগের নেতা মাহবুবুল আলম হানিফ সহ আরো বেশ কয়েকজন। একই ঘটনায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাকে একা আসামি করে একটা মামলা চলছে, আবার এই ঘটনায় আরো কয়েকজনকে আসামি করে আরেকটা মামলা চলছে। এই প্রশ্নটা আমরা ট্রাইব্যুনালে উত্থাপন করেছিলাম যে এটা, এতে তো আসলে সঠিক ঘটনা, সঠিক বিষয় উদ্ঘাটন হবে না। কিন্তু ট্রাইব্যুনাল দুটো মামলায় আলাদা বিচার করছেন। তো এই কুষ্টিয়ার 6টি হত্যাকাণ্ডের বিষয়ে হাসানুল হক ইনুকে আসলে সম্পৃক্ত করার মতো কোনো সাক্ষ্য প্রমাণ এখানে প্রসিকিউশন হাজির করতে পারেনি। এবং এখানে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের সদস্য বা তাদের বন্ধু বান্ধব যারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, এরকম কাউকেই এখানে সাক্ষী করা হয়নি। আমরা এই বিষয়টাও ইনভেস্টিগেশন অফিসারকে জেরায় জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেছেন তাদেরকে তিনি জিজ্ঞাসাবাদ করেছেন, কিন্তু তাদেরকে সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করেননি। বিষয়টা একটু কেমন যেন হয়ে যাচ্ছে না, যে তাদেরকে তিনি জিজ্ঞাসাবাদ করেছেন কিন্তু এই মামলায় সাক্ষী হিসেবে তাদেরকে তালিকায় অন্তর্ভুক্ত করেননি। কেন করেননি? তারা তো পরিবারের সদস্য বা তারা ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তি, তারাই তো ঘটনা সম্পর্কে প্রকৃত তথ্য দিতে পারবেন। নিশ্চয়ই তাদের কাছ থেকে এরকম কোনো তথ্য পাননি যে ঘটনার সাথে জনাব হাসানুল হক ইনু জড়িত, যে কারণে তাদেরকে আসলে সাক্ষী হিসেবে এখানে হাজির করা হয়নি। এই প্রশ্ন তো উঠতেই পারে। তাহলে সাক্ষী দিলেন কারা? মানে হাসানুল হক ইনু যে দায়ী, সে সাক্ষী দিলেন কারা এখানে? কারণ মানে মামলার তদন্তকারী কর্মকর্তাও 6টি হত্যা মামলা বিষয়ে তদন্ত করেন নাই, আপনাদেরকে আদালতে দাঁড়িয়ে বলেছেন। সাক্ষী হিসাবেও পরিবারের কাউকে আনা হয় নাই, পরিবার অন্যদেরকে অভিযুক্ত করে মামলা করেছেন। আর আমার আরেকটা প্রশ্ন, ওনারা তো বলছেন, মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তো বলছেন যে 1400 জনকে হত্যা করেছেন এই শেখ হাসিনার দোসরেরা, মানে হাসানুল হক ইনু সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দরা। তো 1400 জন নিহত হয়ে থাকলে নিহত ব্যক্তি নিয়ে এত টানাটানি কেন? মানে একই ব্যক্তির কে হত্যার জন্য একবার হাসানুল হক ইনুর বিরুদ্ধে মামলা করতে হচ্ছে, একবার মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে মামলা করতে হচ্ছে। যে আপনি ঠিকই বলেছেন, এখানে তো এই আইনগত ত্রুটিটা তো থেকেই যাচ্ছে এবং সে কারণে আমরা মনে করি যে হাসানুল হক ইনু এই মামলা থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং আপনার এই 1400 যে নিহত হওয়ার কথা বললেন, সেটাতে আমি আসার আগে কুষ্টিয়ার ঘটনার ব্যাপারটা একটু শেষ করে নেই। সেখানে কারা কারা সাক্ষী দিতে আসলেন? এই মামলায় প্রসিকিউশন মোট 10 জন সাক্ষীকে উপস্থাপন করেছে। 10 জনের মধ্যে 3 জন হচ্ছেন, যাদেরকে আমরা পাবলিক উইটনেস বলি, তারা কুষ্টিয়া থেকে এসেছেন।
এর মধ্যে চারজন কুষ্টিয়া থেকে এসেছেন। চারজনের মধ্যে একজন হাসানুল হক ইনুর কোনো নামই উচ্চারণ করেনি, তাকে আমরা ডিক্লাইন করেছি। বাকি তিনজন হাসানুল হক ইনুর কথা বলেছেন, তারা বলছেন তারা সোশ্যাল মিডিয়াতে এবং গণমাধ্যমে তার বক্তব্য শুনেছেন, যে বক্তব্যের মাধ্যমে তিনি নাকি উস্কানি দিয়েছেন, প্ররোচনা দিয়েছেন, আদেশ নির্দেশ দিয়েছেন ইত্যাদি, এবং তার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার টেলিফোন কনভারসেশন ওনারা শুনেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এখানে একটা বড় প্রশ্ন আছে, সেই বিষয়টাতে আমি পরে আসছি। প্রথমে আপনাকে বলি, যেই তিনজন পাবলিক উইটনেস যারা তার নাম বলেছেন, এর মধ্যে 1 নম্বর সাক্ষী যিনি, তিনি আবার কুষ্টিয়ার একটা মামলার বাদী। কুষ্টিয়া যে বললাম যে 6টি মামলা হয়েছিল আগে, একটি মামলার বাদী। সেই মামলায় তিনি বলেছেন, ঘটনার বিবরণ দিয়েছেন যে ভিকটিম যিনি ডিজিজ, তিনি চাপাতির আঘাতে মারা গিয়েছেন। আর ট্রাইব্যুনালে এসে যখন সাক্ষী দিচ্ছেন তখন তিনি বলছেন গুলির আঘাতে মারা গিয়েছেন। আবার তিনি জেরায় বলছেন যে হাসানুল হক ইনু 2024 সালে এমপি নির্বাচিত হয়েছিলেন, অথচ এটা আমরা সবাই জানি, ইভেন প্রসিকিউশনও জানে, প্রসিকিউশনের ডকুমেন্টেই আছে যে 2024 সালে নির্বাচনে হাসানুল হক ইনু তিনি নির্বাচনে এমপি হননি। এই তিনজন সাক্ষীকে দিয়ে তারা কুষ্টিয়ার ঘটনাগুলো প্রমাণের চেষ্টা করেছে, কিন্তু তারা কেউই পরিবারের সদস্য নন। কেউ একজন আছেন, তিনি বলেছেন তিনি আন্দোলনে যোগ দিয়েছিলেন, আরেকজন এসে সাক্ষী দিয়েছেন, তিনি বলেছেন তিনি আন্দোলনের সমন্বয়ক ছিলেন। এই মোট তিনজন সাক্ষী যারা নাম বলেছেন। এখন আসছি 1400 নিহত হওয়ার যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে সেটাতে। হাসানুল হক ইনুর বিরুদ্ধে বাকি যে 7টি অভিযোগ আছে, সেই 7টি অভিযোগের মধ্যে 2টো অভিযোগ আছে তিনি ভারত ভিত্তিক একটি নিউজ চ্যানেল মিরর নাও, সেখানে একটি ইন্টারভিউ দিয়েছিলেন। সেই ইন্টারভিউতে প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী এই ইন্টারভিউর মাধ্যমে তিনি ইনসাইট করেছেন, ফ্যাসিলিটেট করেছেন, এইডিং করেছেন, অ্যাবেটমেন্ট করেছেন এবং এই হত্যার নির্দেশ দিয়েছেন, অর্ডার করেছেন। আরেকটিও একই ধরনের অভিযোগ আছে, সেখানে হচ্ছে নিউজ 24 চ্যানেলে তিনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন সেটাতে। আরো 2টো অভিযোগ আছে, তিনি গণভবনে 2টো মিটিংয়ে অংশগ্রহণ করেছিলেন। একটি হচ্ছে 19শে জুলাই, যেই মিটিং এর পরপরই ওই দিন রাতে কারফিউ ঘোষণা করা হয়, এবং আরেকটি হচ্ছে পরবর্তীতে 29শে জুলাই, যেদিন জামাত নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। আর 2টি অভিযোগ আছে, তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলেছেন। এই টেলিফোনে কথা বলার মাধ্যমে তিনি অপরাধ করেছেন, তিনি ষড়যন্ত্র করেছেন, পরিকল্পনা করেছেন ইত্যাদি ইত্যাদি। আর একটি অভিযোগ আছে যে তিনি কুষ্টিয়ার পুলিশ সুপারের সাথে টেলিফোনে কথা বলে তাকে তিনি নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন এই হত্যাকাণ্ডের জন্য। কিন্তু এই পুলিশ সুপারের সাথে কথোপকথনের কোনো কল রেকর্ড প্রসিকিউশন এখানে হাজির করতে পারেনি। এমনকি এই পুলিশ সুপার, আমরা বলছি এই পুলিশ সুপার এখনো চাকরি করছেন, তাকে আসামিও করেননি, তাকে সাক্ষীও করেননি। যার সাথে আমার কথোপকথনের জন্য আমাকে দোষারোপ করা হচ্ছে, তাকে আপনি আসামিও করলেন না, সাক্ষীও করলেন না, তার সাথে কথোপকথন সেটাও হাজির করতে পারলেন না, অথচ সেটার ভিত্তিতে সেই বিষয়ে আমার বিরুদ্ধে একটি অভিযোগ গঠন করা হলো। এখন আসি তার মিরর নাও এবং নিউজ 24-এ তার যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউতে কোথাও তিনি এই কোনো হত্যাকাণ্ড সমর্থন করে বা হত্যাকাণ্ডের পক্ষে কোনো ধরনের কোনো কথা বা আন্দোলন দমন করতে হবে, নির্যাতন করতে হবে, নিপীড়ন করতে হবে, এই ধরনের কোনো কথাবার্তা তিনি বলেননি। এটা এখনো সোশ্যাল মিডিয়াতে আছে এই ইন্টারভিউগুলো। তিনি সেখানে বারবার বলেছেন যারা কোটা সংস্কারের জন্য আন্দোলন করছে তাদের সাথে জনাব হাসানুল হক ইনুর কোনো বিরোধ নেই, বরং তিনিও বেশ কয়েকবার সোশ্যাল মিডিয়াতে এবং তার দলের পক্ষ থেকে পত্রিকায়, গণমাধ্যমে বিবৃতি দিয়ে বলেছেন তারাও কোটা সংস্কার চান, কোটা সংস্কার হতে পারে, এটাতে সরকারের সাথে বা হাসানুল হক ইনুর ব্যক্তিগত অবস্থানের সাথে এবং আদালতের তখন যে অবস্থান ছিল তার সাথে আন্দোলনকারীদের সাথে তেমন কোনো পার্থক্য নেই এবং এটা সমাধান করা সম্ভব। কিন্তু যারা এই আন্দোলনের নামে বা আন্দোলনকে পুঁজি করে নাশকতা করেছে, তিনি তাদের বিরুদ্ধে কথা বলেছেন এবং সেখানে চিহ্নিত কিছু রাজনৈতিক গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী, তারা এই আন্দোলনকে ব্যবহার করে বিভিন্ন নাশকতা করেছে এবং এগুলো আমরা ডকুমেন্টে ট্রাইব্যুনালে আমরা প্রমাণ করেছি। পরবর্তীতে এই বিষয়গুলো গণমাধ্যমে এসেছে, বিভিন্ন গণমাধ্যমে এসেছে। একটি রাজনৈতিক দলের সরাসরি সম্পৃক্ততা, এটা বিবিসির একটি রিপোর্টে এসেছে। সেখানে সেই দলটির নায়েবে আমির তিনি স্পষ্ট বলেছেন এই আন্দোলনে তারা পরিচয় গোপন করে তাদের দল এবং তাদের ছাত্র সংগঠন অংশগ্রহণ করেছে এবং তারা খুব সতর্ক ছিলেন, কৌশলী ছিলেন যেন তাদের পরিচয়টা প্রকাশ না পায়। এটা 30শে জুলাই 2025 সালে বিবিসি বাংলায় এটা একটা রিপোর্ট হয়েছে।
সুতরাং হাসানুল হক ইনু তখন তার টেলিভিশন ইন্টারভিউতে যে বক্তব্য দিয়েছেন সেটা ফ্যাকচুয়ালি কারেক্ট ছিল, সেটাই কিন্তু পরবর্তীতে প্রমাণ হয়েছে। এবং এই যে নাশকতা করেছে, যারা নাশকতা করেছে, এমনকি জাতিসংঘের যে প্রতিবেদনটা আছে জুলাই আগস্টের ঘটনা নিয়ে, সেই প্রতিবেদনের কিন্তু বারবার বিভিন্ন জায়গায় বলা হয়েছে মিক্সড ক্রাউড, ভায়োলেন্ট মব ইত্যাদি। তার মানে সেখানে শুধু সাধারণ আন্দোলনকারী যারা তারা ছিল না, এই মিক্সড ক্রাউড। আমরা ট্রাইব্যুনালে প্রশ্ন উত্থাপন করেছি যে তদন্তকারী কর্মকর্তা কি এটা আইডেন্টিফাই করার চেষ্টা করেছেন এই ঘটনাস্থলে গিয়ে, যে এই মিক্সড ক্রাউডে কারা কারা ছিল? এই যে ভায়োলেন্ট মব বলা হচ্ছে, এই ভায়োলেন্ট মব কারা ছিল? তারা তো আন্দোলনকারী না। এই বিষয়টাকে খোলাসা করা তো একেবারে বেসিক প্রয়োজন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের, যে যদি আন্দোলনটা জামায়াত শিবিরেরই হয়ে থাকে তাহলে প্রতিপক্ষ রাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগ সেটা চিহ্নিত করে থাকলে সেটা কি করে উস্কানি হলো, এটা একটা প্রশ্ন। আর আপনি জাতিসংঘ রিপোর্টের কথা বলছিলেন, দেখেন জাতিসংঘ রিপোর্টে তো 1400 জন হত্যার কথা বলা হচ্ছে একেবারে জুলাইয়ের 1 তারিখ থেকে বোধহয় আগস্টের 15 তারিখ পর্যন্ত, এবং এখন পর্যন্ত 836 জনের গেজেট প্রকাশ করতে পেরেছে দুই সরকার মিলে, মানে ইউনূস সরকার তারেক রহমান সরকার মিলে। এই তারেক রহমান সরকারও বোধহয় কদিন আগে আবার সংশোধন করেছে, কয়েকজনের নাম বাদ দিয়েছে তারা অন্যভাবে মারা গিয়েছেন বলে। তো এই যে এখনো 1400 জন হত্যার বিচার করে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেটা তো বড় ধরনের ত্রুটি হিসেবে চিহ্নিত হবে আন্তর্জাতিক প্রেক্ষাপটে পড়ে। আপনি ঠিকই বলেছেন। আমরা এই প্রশ্নটাই ট্রাইব্যুনালে আমরাও একটা উত্থাপন করেছি, এবং ট্রাইব্যুনালের আইনেই একটা বিষয় আছে যে ট্রাইব্যুনাল ফ্যাক্টস অফ কমন নলেজ জুডিশিয়াল নোটিসে নিতে পারেন, সেইটার উপর ভিত্তি করে, এবং ট্রাইব্যুনালের এই বিষয়ে অবজারভেশন আছে প্রিভিয়াস জাজমেন্টগুলোতে, তার উপর ভিত্তি করেই পরবর্তীতে পত্রপত্রিকায় যে সমস্ত খবর বেরিয়েছে এই নিহতদের গ্যাজেটের বিষয়ে, আমরা সেই বিষয়গুলো ট্রাইব্যুনালে তুলে ধরেছি। 1400 সংখ্যাটা তারা প্রত্যেকটা ফর্মাল চার্জে 1400 সংখ্যাটা নিয়ে এসেছে। এটার তাদের একটা মাত্র সোর্স আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, সেটা হচ্ছে জাতিসংঘের এই রিপোর্ট। কিন্তু সেই রিপোর্টে কিন্তু বলা হয়েছে যে এই বিষয়ে ফার্দার ইনভেস্টিগেশন প্রয়োজন, এটা কোনো ক্রিমিনাল ইনভেস্টিগেশন না। তারপরেও সেই ফিগারটাকে ধরেই তারা এখানে মামলাগুলো করছে, এবং তারা যে গ্যাজেট এখানে দিয়েছে সেখানে 836, প্রথমে 834 জন একটা গ্যাজেট হলো, পরে আবার কিছু বাড়লো, বেড়ে আবার কিছু কমলো, কমে 836 জন। এবং এই 836 জনের গ্যাজেট হওয়ার পরেও আমরা পত্রপত্রিকায় বিভিন্ন রিপোর্ট দেখেছি, এমনকি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে সেও সেই তালিকায় আছে, বারে গিয়ে মদ পান করে মারা গিয়েছে সেও এই তালিকায় আছে। সুতরাং এই তালিকাটা ত্রুটিপূর্ণ। এবং এখানে আসলেই কতজন মারা গিয়েছে এবং তার মধ্যে কারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে মারা গিয়েছে, কারা অন্যান্য গুলিতে মারা গিয়েছে, কোনো কিছুই এখানে ক্লিয়ার নাই। এবং এই গেজেটের আরেকটা জিনিস আপনি দেখবেন, গেজেটটা যদি দেখে থাকেন, সেখানে ডেট অফ অকারেন্স এবং প্লেস অফ অকারেন্স নেই, শুধু নাম দেয়া আছে, বাবার নাম দেয়া আছে, তাদের স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, কে কোথায় কবে মারা গেল এটা কিন্তু নেই। এই প্রশ্নগুলো আমরা ট্রাইব্যুনালে রেখেছি। এখন এটা যেহেতু মামলাটা এখন রায়ের জন্য অপেক্ষমান আছে, এই বিষয়গুলো আমরা প্রত্যাশা করি নিশ্চয়ই বিচারক যারা আছেন তারা এই বিষয়গুলো বিবেচনা করবেন। এবং আমরা মনে করি যে এই মামলাটাই প্রথম মামলা এই জুলাই আগস্টের ঘটনাকে কেন্দ্র করে যেখানে একজন শীর্ষ রাজনীতিবিদের পক্ষে আমরা আসলে আইনগতভাবে লড়াই করতে পেরেছি। আপনি এর আগের যে মামলার কথা বললেন, শেখ হাসিনার যে মামলাটি, সেই মামলায় কিন্তু যারা রাজনীতিবিদ ছিলেন, শেখ হাসিনা এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের পক্ষে কিন্তু তাদের পক্ষের কোনো আইনজীবী সেখানে অ্যাপিয়ার করতে পারেননি, সেখানে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী সেখানে করেছে। সুতরাং সেখানে প্রপার ডিফেন্স হয়েছে কিনা সেটা একটা প্রশ্ন তো থেকেই যায়। তো এই মামলায়, জনাব হাসানুল হক ইনুর মামলায় আমরা এই প্রশ্নগুলো ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি। যেহেতু এটা রায়ের জন্য অপেক্ষমান আছে, আমরা আশা করব যে মাননীয় বিচারক বৃন্দ যারা আছেন তারা এই বিষয়গুলো বিবেচনা করবেন। মানে এত বড় ভূত যে আপনি যা বললেন, মানে যে কুষ্টিয়ার আদালতে একজনের হত্যার বিচার হচ্ছে যে চাপাতি দিয়ে তাকে খুন করা হয়েছে, তার পরিবার সেই অভিযোগে মামলা করেছে, আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি গুলিতে মরেছেন সেই অভিযোগে মামলা হচ্ছে। মানে কে কোথায় কাকে মেরেছে শুধু তো তাই নাই, মানে প্লেস অফ অকারেন্স এবং সেটা তো নাই, তা নাই, কিভাবে মারা গেছেন এ বিষয়ে তার মানে দুই আদালতে একই ব্যক্তি দুভাবে মারা যাওয়ার বিচার চলছে। এরকম ত্রুটি রেখে যদি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় দিয়ে দেয়, এরপরে কি প্রতিকার আছে? মানে এই যে মুখে মুখে ঘুরছে যে, কারণ মাত্র 5 মাসে তো বিচার হয়ে গেল, এত বড় বিচার, তো মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঈদের পরেই রায় দেবে, তারপরেই ফাঁসি, কিন্তু এরপরে তো আপিলে যাওয়ার সুযোগ আছে, তারপর কি রিভিউয়ে যাওয়ার সুযোগ আছে? মানে এটিএম আজহারুল ইসলাম জামাত নেতার ক্ষেত্রে তো আমরা দেখলাম উনি বহু বছর কারাগারে থাকলেন মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর। ট্রাইব্যুনালের রায় চূড়ান্ত রায় নয়। এখানে যদি আসামিকে খালাস দেওয়া হয় তাহলে প্রসিকিউশন আপিল করতে পারবে, বা আসামিকে যদি যে সাজা দেওয়া হয়েছে এটা যদি প্রসিকিউশন মনে করে যে এই সাজাটা অপর্যাপ্ত, তার বিরুদ্ধে প্রসিকিউশন আপিল করতে পারবে। এবং আসামিকে যদি দোষী সাব্যস্ত করা হয় তাহলে আসামিও এই মামলায় আপিল বিভাগে আপিল করতে পারবে, এবং আপিলটা হবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগে সরাসরি। আপিল বিভাগে এই মামলার যদি আপিল হবে, সেই আপিল শুনানির শেষে যে রায় হবে সেই রায়ের বিরুদ্ধে যারা সংক্ষুব্ধ হবেন তারা আবার রিভিউ করতে পারবে। রিভিউ হওয়ার পরে, এবং ইতিপূর্বে ট্রাইব্যুনাল আগের যে বিচারগুলো করেছে 1971 সালে মুক্তিযুদ্ধের সময়কার মানবতা বিরোধী অপরাধে যে বিচারগুলো করেছে, সেখানে আমরা দেখেছি অনেক আসামি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা আবেদনও করেছিলেন। তো এখানে অনেকগুলো ধাপ এখনো বাকি আছে। সুতরাং ট্রাইব্যুনাল যদি কোনো ফাঁসির রায় দিয়েও দেয়, যেটি অনেকেই ধারণা করছেন হতে পারে, সেটাই যে আসলে চূড়ান্ত রায় না, তারপরে আপিল বিভাগে আপিলের সুযোগ আছে, এবং আপিলের সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যেই সিদ্ধান্ত দিবেন একদম আপিল তারপরে রিভিউ শেষ করে সেটাই আসলে চূড়ান্ত রায় হিসেবে প্রতিষ্ঠিত হবে। এখন যে প্রশ্নটা করব, আদালত অবমাননা মনে করলে আপনি সেটার উত্তর দেবেন না, কিন্তু আমার মতো সাধারণ মানুষকে এই প্রশ্ন করতেই হবে। মানে ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন টিম ছিল, জামায়াতের আইনজীবী, এবি পার্টির আইনজীবী তাজুল ইসলামের নেতৃত্বে, চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের নেতৃত্বে, সেই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যে রাজসাক্ষী করতে কিংবা মামলায় অভিযুক্তর নামের তালিকা থেকে বাদ দিতে তাজুল ইসলামের প্রসিকিউশন টিম বস্তা ভর্তি টাকা নিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে দেখা করছিলেন, তারপর টাকা চেয়ে আইনজীবীকে বারবার ফোন করছিলেন কোনো একজন অভিযুক্তের, সেসব ফোন রেকর্ড বেরিয়েছে। তার প্রসিকিউশন টিম এই অভিযোগ তিনি তাকে পদ থেকে সরানোর পরের দিনই নিয়ে হাজির হয়েছেন যে বস্তা ভর্তি টাকা নিয়ে তার প্রসিকিউশন টিমের সদস্যদের সঙ্গে পুলিশ সদস্য এবং অন্যান্য ব্যক্তিরা দেখা করতেন, এবং তার ফলে তাদেরকে রাজসাক্ষী করার সুযোগ দেওয়া হয়েছে। এবং সেই কেলেঙ্কারির তদন্ত হবে বলে নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ঘোষণা দিলেন। এখন প্রসিকিউশন টিমের বিরুদ্ধে এমন ঘোরতর দুর্নীতির অভিযোগ চলার পর সেই প্রসিকিউশন টিমের করা তদন্তের ভিত্তিতে এই যে আপনাদের মামলার রায় প্রায় হতে চলছে, সেটার উপর আদালত ভরসা রাখছেন কি করে? মানে আর ওই দুর্নীতির তদন্তেরই বা কি অবস্থা? দেখুন, এই প্রশ্নগুলো আমরাও ট্রাইব্যুনালে করেছিলাম যখন তাজুল ইসলাম ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করলেন এবং নতুন চিফ প্রসিকিউটর নিয়োগ পেলেন। তখন আমরা ট্রাইব্যুনালে এই মামলাটি পুনর্তদন্তের জন্য একটি আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল আমাদের আবেদনটি গ্রহণ করেননি, এবং তাজুল ইসলাম সহ যাদের বিরুদ্ধে অভিযোগ এখানে বিভিন্ন গণমাধ্যমে এসেছে, শুধুমাত্র জনাব তাজুল ইসলাম এবং আরেকজন প্রসিকিউটর সাইমুম রেজা, এই দুইজন ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করেছেন। কিন্তু তাজুল ইসলাম সাহেবের সাথে নিয়োগপ্রাপ্ত বাকি প্রসিকিউটররা কিন্তু এখানে আছেন এবং তারাই এই মামলা করছেন। আদালত অবমাননার যে বিষয়টা বললেন, আমি এটাকে আসলে আদালত অবমাননার মতো মনে করছি না, তাই আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। কারণ আদালতের বিরুদ্ধে কিছু বলছি না। প্রসিকিউশনের সমালোচনা করা তো একজন ডিফেন্স লয়ার হিসেবে এটা তো আমার অধিকার, আমি তো প্রসিকিউশনের সমালোচনা করতেই পারি। এই যে প্রসিকিউশন টিম, তাজুল ইসলামের নেতৃত্বাধীন প্রসিকিউশন টিম, তারা এই মামলার যে ফর্মাল চার্জ দিয়েছে, আপনি যদি এই অভিযোগগুলোর ধরনগুলো একটু পড়েন, এবং এই অভিযোগের আগে তারা একটি রাজনৈতিক পটভূমি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, এবং এইটা আমরা ট্রাইব্যুনালে আমাদের যে ডিসচার্জ পিটিশন সেখানেও আমরা বলেছি, এবং আমরা যে একটি পরবর্তীতে মামলা শেষ করার পরে যে একটি লিখিত আর্গুমেন্ট দিয়েছি সেখানে আমরা বলেছি। আমাদের কাছে পুরো বিষয়টাতেই মনে হয়েছে জনাব হাসানুল হক ইনু তার জামাতের বিরুদ্ধে, স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে যে অবস্থান, সেই অবস্থানের কারণেই ওই জামাত এবং স্বাধীনতা বিরোধীদের মদতপুষ্ট যে প্রসিকিউশন টিম যারা ছিল, তারা এই মামলাটি একেবারেই রাজনৈতিক প্রতিহিংসামূলক এই মামলাটি তারা তার বিরুদ্ধে এখানে আনয়ন করেছে, এবং এটার মাধ্যমে তারা জামাতকে গ্লোরিফাই করার চেষ্টা করেছে, এবং জনাব হাসানুল হক ইনুর মতো একজন বীর মুক্তিযোদ্ধা যিনি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাকে এখানে হেনস্থা করার জন্য এই কাজটি তারা করেছে।
আপনার কাছে আরেকটা প্রশ্ন না করলেই নয়, জাতিসংঘের রিপোর্ট নিয়ে কথা উঠলো তো, আর হাসানুল হক ইনুর মামলার অভিযোগ গুলো দেখার সময় দেখছিলাম ওই যে হেলিকপ্টার দিয়ে গুলি ছোড়া, ড্রোন দিয়ে গুলি ছোড়া, হত্যাকাণ্ড চালানো, এসব অভিযোগও তার বিরুদ্ধে আছে। জাতিসংঘের রিপোর্টে কিন্তু স্পষ্টভাবে জাতিসংঘ বলেছে তারা কোনো প্রমাণ পায় নাই যে হেলিকপ্টার থেকে কোনো গুলি ছোড়া হয়েছে, এবং সেখানে স্পষ্ট করে লেখা আছে যে বরং ওই যে কাঁদানে গ্যাসের যে লঞ্চার গুলো, সেগুলো যখন হেলিকপ্টার থেকে ছোড়া হয় তখন অনেক সময় সাধারণ মানুষের মনে হয় যে গুলি ছোড়া হয়েছে, এবং এখন পর্যন্ত কোনো বাহিনী স্বীকার করে নাই যে তারা গুলি চালিয়েছে। মানে র্যাব তো তখনও সংবাদ সম্মেলন করেছে, পরেও সংবাদ সম্মেলন করেছে যে তারা হেলিকপ্টার থেকে কোনো গুলি ছোড়েনি। তাহলে কি সেনাবাহিনী ছুড়েছে? মানে বাহিনী চিহ্নিত করা হলো না, কারা গুলি ছুড়েছে ঠিক হলো না, কিন্তু হাসানুল হক ইনু কিংবা শেখ হাসিনা হেলিকপ্টার থেকে গুলি ছুড়িয়েছেন। মানে এটা কিসের ভিত্তিতে? এটার বিষয়ে কি প্রমাণ হাজির করেছেন তারা যে হেলিকপ্টার থেকে বা মানে উপর থেকে গুলি ছোড়া হয়েছে? এই হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার বিষয়টা, এটা একটা হাস্যকর অভিযোগ, এবং এটার একমাত্র সূত্র তারা যেটা এখানে হাজির করেছে সেটা হচ্ছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে হাসানুল হক ইনুর কথোপকথন। সেখানে একটা জায়গায় আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে উপর থেকে মারবে, এবং হাসানুল হক ইনু এটা উনি যখন এটা রিপ্লাই দিচ্ছেন উনি বলছেন হ্যাঁ উপর দিয়ে সাউন্ড বোমা যাবে আর কি। এখানে কিন্তু কথাটা এখানে ক্লিয়ার, সাউন্ড বোমা, এখানে কিন্তু কোনো গুলি বা অন্য কোনো বোমা এই ধরনের কথা আসেনি। এখন এটাকে যেভাবে করে প্রসিকিউশন বলছে পুরোপুরি এটা মিস ইন্টারপ্রিটেশন। আমি দর্শক যারা আছেন আমি সবাইকে বলবো যে হাসানুল হক ইনু সাহেবের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কথোপকথন, এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এখন আছে, ইউটিউবে আছে, আপনারা পুরোটা শুনেন। পুরোটা শুনলে আপনারা সেখানে নিজেরাই আপনার অনুধাবন করবেন যে এটাকে কিভাবে মিস ইন্টারপ্রিট করা হচ্ছে, কিভাবে এটার অপব্যাখ্যা দিয়ে তাকে এখানে দোষারোপ করা হচ্ছে, তাকে এবং শেখ হাসিনা দুজনকেই একই সাথে দোষারোপ করা হচ্ছে। এবং আপনি রাইটলি বলেছেন যে জাতিসংঘের রিপোর্টে কিন্তু এটা আছে, এবং এটা 5ই আগস্টের পরে যে পুলিশের যে আইজি এবং র্যাবের যে ডিজি তারাই জাতিসংঘ টিমকে তারাই কনফার্ম করেছেন যে হেলিকপ্টার থেকে কোনো ধরনের লিথাল উইপন বা বোমা এই ধরনের কোনো কিছু ব্যবহার করা হয়নি। সুতরাং এই অভিযোগটাও আমরা ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি, এবং আমরা দৃঢ়ভাবে এখানে বলেছি যে এই অভিযোগটা প্রসিকিউশন প্রমাণ করতে পারেনি। কিন্তু মানে শেষ করব, কিন্তু এই যে রাজনৈতিক প্রতিহিংসার বিচার কিনা, এটা যদি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যদি সেই অংশটা না মানে প্রণিধানযোগ্য বলে মনে না করেন, মানে তারা যদি সেটা প্রণিধান না করেন, বিবেচনায় না নেন, তাহলে আসলে এই বিচারগুলা হয় কিনা। কারণ সরকার ছিল, সরকারের ক্ষমতায়, তাদের জনবিশৃঙ্খলা রোধ করবার কথা, সহিংসতা রোধ করবার কথা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, অথচ সেখানে যে ব্যাপক সহিংসতা হচ্ছিল আন্দোলনের নামে সেটা স্বীকার করা হচ্ছে না। কিংবা হাসানুল হক ইনু যেমনটা বলছিলেন যে জামায়াত শিবির জঙ্গি বাহিনী জড়িত, জেলখানাগুলো ভেঙে ভেঙে নরসিংদী থেকে শুরু করে বিভিন্ন জেলখানা ভেঙে ভেঙে জঙ্গিদের বের করে নিয়ে আসা হলো, তারা ব্যাপক মানে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সহিংসতা চালাতে থাকলো বিভিন্ন জায়গায়, সেসব রিপোর্টেড হলো পর্যন্ত। তখনও জামায়াত শিবির কৃতিত্ব স্বীকার করছে এসব ঘটনার এখন, মানে 5ই আগস্টের পর থেকেও। কিন্তু যারা সহিংসতা দমন করতে গেল, সরকারে ছিল, রাষ্ট্রীয় সম্পদ মানে রক্ষা করতে গেল, তাদের বিরুদ্ধে বিচার হচ্ছে। মানে এই প্রেমিসটা ঠিক না হলে, কোনটার বিচার হওয়া উচিত কোনটার হওয়া উচিত না, তাহলে আসলে সুবিচার কি হয়? আমরা এই মামলার শুরু থেকেই এই বিষয়টা নিয়ে প্রশ্ন উত্থাপন করেছি যে এখানে যে তদন্ত প্রতিবেদন বা যে ফর্মাল চার্জ এসেছে, ফর্মাল চার্জের যে ঘটনার বিবরণ এসেছে, এটা পুরোপুরি ওয়ান সাইডেড। জুলাই আগস্টে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে তার একটা দিক তাও প্রসিকিউশন নিজেদের মন গড়া ভাবে এখানে উপস্থাপন করেছে। সেখানকার সার্বিক পরিস্থিতি, ওই সময় কি পরিস্থিতি ছিল সেটা এখানে প্রসিকিউশন আনেনি। সেখানে যে সহিংসতাগুলো হয়েছে একদম জুলাইয়ের মাঝামাঝি থেকে 5ই আগস্ট পর্যন্ত এবং তার পরবর্তী সময়ে, সেগুলোর ব্যাপারে প্রসিকিউশনের অভিযোগপত্রে একটি শব্দ, একটি লাইনও নেই। ঘটনাগুলো কি তাহলে ঘটেনি? জাতিসংঘের প্রতিবেদনেই কিন্তু অনেকগুলো ঘটনা এখানে এসেছে। আপনি যেমনটি বলছেন নরসিংদীর জেলখানায় আক্রমণ করে 800 বন্দীকে ছাড়িয়ে নেওয়া, যার মধ্যে 9 জন চিহ্নিত জঙ্গি ছিলেন। তারপরে
বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় হামলা, বিভিন্ন নিউজ চ্যানেলে, বিভিন্ন মিডিয়া হাউসে হামলা, এটা আগস্টের 1, 2, 3 তারিখে ওই সময় হয়েছে। এই ঘটনাগুলো কিন্তু জাতিসংঘের প্রতিবেদনে এসেছে। এবং 19শে জুলাই যাত্রাবাড়ি রায়েরবাগে 2 জন পুলিশকে পিটিয়ে মেরে তাদেরকে ওভারব্রিজের সাথে ঝুলিয়ে রাখা, এই বিষয়গুলো জাতিসংঘের প্রতিবেদনে এসেছে। কিন্তু ঘটনার এই দিকগুলো প্রসিকিউশন আনেনি। যেখানে সহিংসতা হয়েছে, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তাদের সংঘর্ষ হয়েছে, সেটা কেন হয়েছে, পেছনের কারণটা কি, এগুলো তদন্তকারী কর্মকর্তা এগুলোর বিষয়ে কোনো তদন্তই করেনি। আমরা প্রশ্ন করেছিলাম তাকে, কিন্তু তিনি এই ঘটনাগুলো ঘটনাস্থলগুলোতেও যাননি, ঘটনাগুলোর বিষয়ে তদন্ত করেননি। এগুলো তদন্ত না করে এই প্রশ্নের জায়গাগুলো উনি রেখে দিয়ে এই মামলায় একটি প্রতিবেদন তিনি দাখিল করেছেন, যার ভিত্তিতে প্রসিকিউশন ফর্মাল চার্জ এখানে দাখিল করেছে। সুতরাং এখানে এই প্রসিকিউশন যে অভিযোগ এনেছে এবং এটার ভিত্তিতে যে বিচার, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রশ্নটা করে গিয়েছি। এবং এখানে দেখা যাচ্ছে যে অন্তর্বর্তী সরকার যারা ছিলেন তারা একটি দায় মুক্তি দিয়েছেন। এই দায় মুক্তির আওতাটা কি হবে সেটাও নিশ্চয়ই আদালতের বিবেচনা করা উচিত, কারণ ঘটনাটা একপাক্ষিক, কোনোভাবে একপাক্ষিক ছিল না। এবং যত দিন যাচ্ছে তত নতুন নতুন তথ্য আমরা জানতে পারছি, সে সময়কার যারা কুশীলব ছিলেন তাদের মাধ্যমে আমরা জানতে পারছি। স্নাইপারের ব্যবহার, এটা সম্পর্কে অন্তর্বর্তী সরকারের প্রথম যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন তিনি বলেছেন, তিনি পরবর্তীতে অন্তর্বর্তী সরকার চলে যাওয়ার পরেও বলেছেন, তিনি বলেছেন, তিনি ক্লিয়ারলি না বললেও তিনি বলেছেন যে তিনি বারবার চেয়েছিলেন বিষয়টার তদন্ত হোক, কিন্তু তদন্ত হয়নি। আপনার অনুষ্ঠানেও সম্ভবত আপনি এটার উপরে একটা অনুষ্ঠান করেছিলেন, তদন্ত কিন্তু হয়নি। পরবর্তীতে আইন উপদেষ্টা যিনি ছিলেন আসিফ নজরুল, ডক্টর আসিফ নজরুল, তিনিও কিন্তু বিবিসি বাংলাকে একটি সাক্ষাৎকারে বলেছেন যে 5ই আগস্টের কয়েকদিন আগে তাকে একজন, তার কাছে মনে হচ্ছে তিনি সেনা কর্মকর্তা, তাকে বলেছে যে স্নাইপারের ব্যবহার হচ্ছে। তাহলে স্নাইপার কারা ব্যবহার করলো? এটা তো পুলিশের কাছে ছিল না, পুলিশ তো এটা ব্যবহার করে না। সুতরাং জুলাই আগস্টের সার্বিক ঘটনার কোনো পূর্ণাঙ্গ তদন্ত এখন পর্যন্ত হয়নি, বরং সেটা না করে যাদেরকে এখানে অভিযুক্ত করে আসামি করা হচ্ছে এটা পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসামূলক এবং রাজনৈতিক উদ্দেশ্যে এটা করা হচ্ছে। সেখানে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য যদি অতিরিক্ত বল প্রয়োগ করে থাকেন, সেটার যেমন আইডেন্টিফাই করা উচিত এবং কেন করেছেন সেটা তদন্ত করে দেখা উচিত। যদি আসলে অতিরিক্ত বল প্রয়োগ করে কাউকে মেরে থাকেন সেটারও বিচার হওয়া উচিত। কিন্তু সেই তদন্তগুলো না করে কে কার গুলিতে মারা গিয়েছে, কেন সেখানে ঘটনাটি ঘটেছে, পূর্ণাঙ্গ তদন্ত না করে একজন রাজনৈতিক নেতার উপরে সব দোষ চাপিয়ে দেয়া, এটা আসলে ন্যায় বিচার, এটার মাধ্যমে ন্যায় বিচার কখনো অর্জিত হতে পারে না। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার সিফাত মাহমুদ, ধন্যবাদ দর্শক যারা এতক্ষণ সঙ্গে ছিলেন।